স্টার্ট। আসসালামু আলাইকুম। সিলেট ক্যারিয়ার প্ল্যান পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের সম্মানিত তৃতীয় এবং থার্ড ব্যাচের কল্লোল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আপনি ভালো আছেন? ভালো আছেন? যে আপনার পরিচয়টা যদি আপনি একটু বর্ণনা করতেন। আচ্ছা, আমি ওর নাম তো বললাই, কমল, ঠিক আছে। আর আমার হোম ডিস্ট্রিক্ট হলো তোমার সিরাজগঞ্জ। পড়াশোনা তো করছি চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ। আমি তৃতীয় বর্ষের ছাত্র। আর আমি বাংলাদেশের গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ট্রেডে মোটামুটি 5 বছরের এক্সপিরিয়েন্স বহন করতেছি। আর একটা বিষয় হলো এখানে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল তোমার প্রোডাকশন সাইটে, এখন আমি মার্কেটিংয়ে আছি। তো আর ফ্যামিলিগতভাবে তার কোনো পরিচয় বলার দরকার নাই, এতটুকু নিজের পরিচয়। ভাই এখন আপনি কোন প্রতিষ্ঠানে আছেন? এখন আমি আছি হলো তোমার একটা বাইং হাউসে। বাইং হাউসের নাম হলো সাংহাই হুয়াশেন ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। এটা হলো তোমার অ্যাজ এ মেম্বার অফ সাংটেক্স। সাংটেক্স হলো চায়নার একটা গভর্নমেন্ট কোম্পানি, সরকারি কোম্পানি। তো এরা চায়নার একটা বিগেস্ট কোম্পানি বলা যায়। এদের ইয়ারলি টার্নওভার প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার, ঠিক আছে। তো সেক্ষেত্রে সানটেক্সটা হলো একটা মানে তোমার মাদার কোম্পানি, এটার একটা সিস্টার কোম্পানি হলো সাংহাই হুয়াশেন। আর সাংহাই হুয়াশেনটার একটা অফিস চায়না জাপানের পাশাপাশি বাংলাদেশও আছে, এই অফিস এখানে আছে। হ্যাঁ, আপনি তো এখন তাহলে বাইং হাউসে আছেন। এখন যদি আমরাও এরকম বাইং হাউসে ঢুকি তাহলে আমরা এখান থেকে কী কী সুবিধা পেতে পারি? বাইং হাউসে তুমি যদি সরাসরি ঢোকো, ডিরেক্টলি যদি ঢোকো, তো সেক্ষেত্রে তোমার বাইং হাউসের ফ্যাসিলিটিসগুলো আছে। সেখানে প্রথমত এখানে অর্ডিং যে এনভায়রনমেন্টটা, কালচারটা আর কি কর্পোরেট। তো এখানে তুমি ধরো আমাদের টেক্সটাইল ট্রেডে, বিশেষ করে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলে যে পরিবেশ, যেখানে তোমার ওয়ার্কার প্লাস হলো তোমার আদার যে ইস্যু, ডিফারেন্ট কাইন্ডস অফ ইস্যু, এখানে তো দেখা যায় যে মানে বিভিন্ন রকম ঝামেলা আর কি, ডিরেক্টলি তোমার বিভিন্ন ইস্যুতে নিজেকে ইনভলভ করতে হয়। তো এই জিনিসগুলো থেকে বাইং হাউসে মোটামুটি একটু ডিফারেন্ট থাকা যায়। কালচারটা কর্পোরেট, প্লাস হলো তোমার ওয়ার্কিং যে আওয়ারটা এখানে মোটামুটি ফ্লেক্সিবল। ধরো তোমার অফিস আওয়ারের বাইরে ডিউটি সেরকম একটা করতে হয় না। এক্ষেত্রে তোমার ওয়ার্কিং আওয়ার সাধারণত 9টা to 5টা, তোমার 9:30 to 5:30, 8:30 to 4:30, এরকম আর কি। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার প্লাস হলো তোমার কালচার, প্লাস হলো এনভায়রনমেন্ট, প্লাস স্যালারি, প্রভিডেন্ট ফান্ড, হ্যাঁ। এরপরে তোমার আদার ফ্যাসিলিটিস, বিশেষ করে গ্র্যাচুইটি, এই জিনিসগুলো বাইং হাউসে বেশি থাকে আর কি ফ্যাক্টরি। হ্যাঁ, মানে এরকম ফ্যাক্টরিতে আমরা অবশ্যই সমস্যাগুলোর সম্মুখীন হই। তো এরকম কী কী সমস্যা হতে পারে, অথবা এরকম এরকম সমস্যা হলে আমরা কীভাবে সেটা সলভ করতে পারি, খুব সহজ থেকে সমাধান করতে পারি, এই ব্যাপারে যদি আপনি একটা বাস্তব অভিজ্ঞতা দিতেন তাহলে আমরা একটু। মানে তোমার বাইং হাউসে সরাসরি ঢুকলে কী কী সমস্যা হতে পারে? জি জি জি। আচ্ছা, আসলে বাইং হাউসটা মেনলি কি, বাইং হাউস থেকে তোমাকে কাজ করাইতে হবে, বুঝছো। মানে বাইং হাউসে যারা থাকে তারা কাজ করে না, তারা হলো কাজ করায়। যেমন তোমার ধরো একটা ইয়ে আছে, একটা ফেব্রিকের অর্ডার আছে কোনো একটা ফ্যাক্টরিতে। তো সেটা তুমি মানে ঠিক মতো টাইমলি ওটা এক্সিকিউট হচ্ছে কিনা, মানে ওটা ফেব্রিকের ডেলিভারি হবে কিনা, এটা ফলো আপ করতে হবে তোমার। তো তার মানে ফলো আপ করতে গেলে যারাই কাজটার সাথে ইনভলভ আছে তাদের কিন্তু তোমার কাজটা করাই নিতে হবে। যেমন তোমার একটা গার্মেন্টসের যখন একটা অর্ডার থাকবে, একটা গার্মেন্টস তৈরিতে কিন্তু কী লাগে, ফেব্রিক লাগে, এক্সেসরিজ লাগে, আদার যে তোমার প্যাকিং ম্যাটেরিয়াল যেমন পলি কার্টন, এগুলো লাগে, তাই না? তো এইগুলো মানে তোমার সবগুলো তো একটা ফ্যাক্টরিতে হয় না। যেমন ফেব্রিক একটা ফ্যাক্টরি থেকে সোর্স করতে হয়, একটা ফ্যাক্টরি ফেব্রিক মিল থেকে। তারপরে হলো তোমার এক্সেসরিজের মধ্যে আছে বাটন, জিপার, এরপরে তোমার হলো আরও সুইং সেট, ঠিক আছে, লেভেল। এগুলো কিন্তু এক একটা আইটেম এক এক কোম্পানি করে, আর কোনো কোনো আইটেম হয়তো একাধিক ম্যাটেরিয়াল করে, ঠিক আছে। তো তোমাকে মানে যেহেতু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ম্যাটেরিয়াল সোর্স করে তোমার গার্মেন্টসটা কিন্তু বানাইতে হবে। সেক্ষেত্রে যে জিনিসটা বানাচ্ছে, ঠিক আছে, তো তারা তোমার তো কিন্তু গার্মেন্টসের ডেলিভারি রেট আছে। তো ডেলিভারি রেট মিট করতে না পারলে কিন্তু লাভ নাই, ঠিক আছে। তোমার মালটা কিন্তু তখন ডিসকাউন্ট দিতে হয় বা এয়ারে পাঠাইতে হয়, যেটার কস্ট অনেক বেশি, ঠিক আছে। তো তখন যেহেতু তোমাকে করাইতে হচ্ছে টাইমলি, তো তোমার অবশ্যই কাজগুলো জানতে হবে।
না জানলে কিন্তু তুমি করাতে পারবে না। সাপোজ তুমি মনে করো যে একটা ফ্যামিলিকে ডেলিভারি তোমার নেক্সট 15 তারিখে, তো তুমি বললা যে আমাকে ডেলিভারিটা অমুক তারিখে দিচ্ছেন কি না, তো বললো যে না দিচ্ছি না। কেন দিচ্ছি না? ওরা একটা কল দেখায় দিল যে এই সমস্যা, তো তোমার আইডিয়া নেই, তুমি কিন্তু মাইনে নিতে বাধ্য, ঠিক আছে, যে হ্যাঁ তাহলে মনে হয় এই সমস্যা হয়েছে, এই জন্য হয়তো দিতে পারছি। তুমি যদি ওই কাজটা সম্পর্কে জানো না, কিন্তু এই কারণে আসলে ডেলিভারিতে প্রবলেম হতে পারে কিনা, বা এই সমস্যার কারণে এই প্রবলেম হতে পারে কিনা, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি তাকে ধরতে পারবে। তুমি মানে এটা যে বলছো তোমার কথায় কোনো ভিত্তি নাই আসলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে জানতে হবে। তো জানার জন্য তোমার বাইরে হাউসে ঢোকার আগে আমার কথা হলো আগে ফ্যাক্টরিতে কাজ করে দিতে হবে। ফ্যাক্টরিতে কাজ করলে কী হয়, ফ্যাক্টরিতে কাজ করলে তুমি যে ডেভেলপমেন্ট বলো, স্যাম্পল ডেভেলপমেন্ট বলো, বা প্রোডাকশনের যে তোমার কাজগুলো আছে, বিভিন্ন রকম ইস্যু ক্রিয়েট হয়, অনেক সমস্যা সৃষ্টি হয়, যেমন কোয়ালিটিগত প্রবলেম, তারপর ডেলিভারি প্রবলেম, ঠিক আছে। আবার অনেক সময় তোমার ওই যে ফেব্রিক প্লাস আদার ম্যাটেরিয়ালস এগুলো আসতে দেরি হয়, হ্যাঁ। তো এগুলো আসতে দেরি হচ্ছে কেন, মানে কী কারণে, এগুলো সলভ করা যায় কীভাবে, এগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকে। তুমি যদি বাইং হাউসে ঢোকার আগে এগুলো সম্পর্কে ভালো মতো শিখে আসো, তাহলে তোমার কাজটা এক্সিকিউট করতে সুবিধা হবে। আর বাইং হাউসের একটা বিষয় হলো এখানে তোমাকে ফেস দেখে কেউ মূল্যায়ন করবে না, তোমার পারফরমেন্স দেখে। এখানে তোমার কাজে তোমার গতি থাকতে হবে, তেমনি তোমার কাজ জানতে হবে, ঠিক আছে, দুটো একসাথে। আর মার্চেন্ডাইজিং, বিশেষ করে বাইং হাউসে যারা জব করে তারা তো মার্চেন্ডাইজিংই করে। মার্চেন্ডাইজিং একটা জিরো টলারেন্স জব, মানে এখানে ভুল করার কোনো সুযোগ নেই, বুঝছো। এখানে তুমি যদি একটা সিঙ্গেল ভুলের কারণে তোমার 20 কোটি টাকা লস হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার কী হবে, স্যাক করে দেবে বাইরে হাউস থেকে ডাইরেক্ট। এখন তো ফ্যাক্টরিতে কিন্তু একটা ভুল করলে দেখা যায় যে তোমার সেক্ষেত্রে ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করে যে না এর একটা সুযোগ দিই বা তাকে রাখি, কিন্তু বাইরে হাউস তোমাকে চিন্তা করবে না। তুমি ভুল করলা, তুমি শেষ, তোমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে চেক করে দেবে, ঠিক আছে। তো এই জন্য তোমার বাইং হাউসে ঢোকার আগে তোমার কাজ জেনে ঢুকতে হবে। ফ্যাক্টরি থেকে কাজ জেনে তারপর বাইং হাউসে যদি আসো, সেক্ষেত্রে তুমি ভালো মতো এখানে প্রফেশনালি জবটা করতে পারবো, তোমাদের পারফরমেন্সও ভালো হবে, বুঝতে পারছো। জি, ধন্যবাদ। তো আপনি কি এরকম মানে কোনো একটা বাস্তব সমস্যা, এরকম মানে বড় একটা সমস্যা হয়তো আপনি মোকাবেলা করছেন, হ্যাঁ, কিংবা এইটার কীভাবে মানে জিনিসটা থেকে আপনি সমস্যাটার সমাধান করছেন, এরকম একটা বাস্তব উদাহরণ যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন। আমার লাস্ট যে অর্ডারটা ছিল সেটা ছিল তোমার ডেনিমের অর্ডার, বুঝছো, ডেনিমের মানে বটমের অর্ডার আর কি। তো সেখানে আমাদের ফ্যাক্টরির সাথে আসলে এই জিনিসগুলো একটু আমি সংক্ষেপে বলি, কারণ তোমার ডিপলি বললে তোমরা হয়তো বুঝবা না বিষয়গুলো, ঠিক আছে। তো এখন ওই অর্ডারটাতে আমাদের শিপমেন্ট ছিল হলো তোমার গত বছরের জুলাইতে, ঠিক আছে, জুলাইতে, কিন্তু দেখা গেলো যে ফেব্রিকটাই আমাদের আস্তে আস্তে জুলাই আগস্টে হয়ে গেল। তার মানে কি ফেব্রিক আসতে 1 মাস দিলে, তো এখন ফেব্রিক আসতে যদি 1 মাস দিলে হয়, তাহলে তোমার সুইং করতে আরও 1 মাস, আর ওয়াশ করতে আরও ধরো 15 দিন। তো এখন যে কারণে আমাদের বাইরের যে ডেলিভারি ডেটটা বা শিপমেন্ট ডেটটা, এটা কিন্তু আমরা মিট করতে পারলাম না, বুঝছো। তো এখন ফেব্রিকটা আসতে কেন দেরি হয়েছে, ঠিক আছে, ফেব্রিকটা আসতে কেন দেরি হয়েছে, এখানে মূলত প্রবলেমটা ছিল হলো ফেব্রিকটা যখন চায়না থেকে পাঠাইছে, এটা তো চায়না থেকে আসছিলো। তো এটা পোর্টে যখন পাঠাইছে তারা জানে না যে আসলে ফেব্রিকটা তারা মানে রিলিজ হয়েছে আর কি ফ্যাক্টরি থেকে। অলরেডি চিটং পোর্টে এসে তোমার এটা প্রায় 1.5 মাস ছিল, ঠিক আছে। কিন্তু তোমার মানে যারা পাঠাইছে বা আমাদের কোম্পানি যারা রেসপন্সিবল ফেব্রিকটার জন্য, তারা কেউই জানে না যে ফেব্রিকটা পড়ে আছে। তো এখানে তোমার প্রায় 1.5 মাস লস হয়ে গেছে। এখন আবার তাহলে এখন আমি কেমনে বাইরে ম্যানেজ করবো, বাইরেকে তোমার বললাম যে মানে আমার এরকম প্রবলেম হয়েছে, তো দেখো তুমি অ্যাক্সেস করা যায় কিনা, ঠিক আছে। তো ওকে আমি অফার করলাম, অফার করার ফলে সে আমাকে বললো তাহলে আমি তোমার যে প্রপোজাল এটা আমি অ্যাকসেপ্ট করবো, তাহলে আমাকে ডিসকাউন্ট দিতে হবে। মানে তো ধরো আমাদের যে পেমেন্ট ছিল সেখানে যদি $100 হয়ে থাকে, সে বলতেছে তোমাকে 10% কম দেবে, মানে $10 কম দেবে, ডিসকাউন্ট, ঠিক আছে। এইভাবে ইস্যুটা সলভ করলাম। আবার মালটা যখন তোমার পড়াশোনা চলতেছে, চলার সময় দেখা গেলো যে ওয়াশে কিছু ইস্যু ক্রিয়েট হলো, যেমন হলো তোমার দেখা যাচ্ছে যে শ্রিঙ্কেজের কারণে তোমার মানে গার্মেন্টসগুলো দেখা যাচ্ছে যে মেজারমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, যে মেজারমেন্ট থাকার কথা ওটা হচ্ছে না, তার ওয়াশে যে আসার কথা সেটা হচ্ছে না। তো এগুলো না হওয়ার পিছনে অনেক কারণ আছে, আমি বলতেছি না। তো এগুলো প্রবলেমগুলো যখন ক্রিয়েট হলো, এগুলো তোমার বাইরে জানাইতে হলো যে না আমার আসলে মালটা করতে গিয়ে না আমরা গার্মেন্টসের আসলে তোমার পুরোটাকে মাল বলি, ঠিক আছে, অন্য কোনোভাবে নিও না, ঠিক আছে। হ্যাঁ, এটাই বলি। হ্যাঁ, তো যাই হোক, তো
বায়ারকে বললাম যে আমাদের এই সমস্যা হয়েছে, এই কারণে এই প্রবলেমগুলো হচ্ছে, সো দেখো অ্যাকসেপ্ট করা যায় কিনা। তো ওরা চিন্তা করে না যে আমার যদি প্রোডাক্টের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো যদি কাস্টমার ইন্ডিভিজুয়াল ক্লেম না আসে তাহলে আমরা একটু করতে পারি। কারণ যে এটা তোমার তো ইউজার কারা, কাস্টমার মেনলি যারা বায়ার তারা কিন্তু নিয়ে এটা রেখে দেবে না, তাই না? তারা কিন্তু তাদের মানে তো ওয়ার হাউসে উঠাবে, ওয়ার হাউস থেকে তাদের যে আউটলেটগুলো আছে ওখানে নেবে, ওখান থেকে কাস্টমার কিনবে। তো কাস্টমার একটা জিনিস কেনার সময় কিন্তু তারা কিন্তু ওরকম মেজারমেন্ট, তুমি যখন একটা প্রোডাক্ট কিনতে যাও তুমি কি মেজারমেন্ট করে কেনো, বা তুমি এত কিছু দেখে কেনো যে এটা ঠিক আছে জাস্ট পছন্দ হয়ে নিয়ে নাও। আর এক একজনের পছন্দ কিন্তু একরকম, ঠিক আছে? তো এই জন্য তোমার এই প্রবলেমগুলো বাইরকে বললে তারা বোঝে এবং অনেক সময় অ্যাকসেপ্ট করে, অনেক সময় ডিসকাউন্ট দেয়, অনেক সময় ক্যান্সেল করে, ঠিক আছে? এখানে আরও অনেক বিষয় আছে, যেমন তোমার বায়ার ওয়াইজ ভ্যারি করে, যেমন ইউরোপিয়ান বায়ার আর আমেরিকান বায়ারের মধ্যে পার্থক্য আছে। ইউরোপিয়ানটা হলো লজিক্যাল বলতে ওদেরকে যদি একটা কিছু বলা যায় ওরা দেখা যায় ওটা বোঝে অ্যাকসেপ্ট করে, কিন্তু আমেরিকানটা তা না। আমেরিকানটা স্ট্রেট ফরওয়ার্ড, তোমার ভুল তো ভুলই, ঠিক আছে? একটা ভুল হলে ক্যান্সেল করে দেয়, অর্ডারটা ক্যান্সেল করে দেয়, এরকম। আসলে মানে আমরা তো যারা এখান থেকে নতুন হিসেবে বেরোচ্ছে, ফ্রেশার হিসেবে বেরোচ্ছে, এখন ফ্রেশার হিসেবে যারা বেরোচ্ছে যে তাদের আপনি কী সাজেশন, মানে কোন সেক্টরে ঢুকা, মানে আপনার তো অনেক সেক্টরে যেটা কাজ করছেন, আপনার অনেক অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা আমাকে আপনার কী মনে হয় যে একজন ফ্রেশার টেক্সটাইল ইঞ্জিনিয়ার যে কোন সেক্টরে ঢুকা উচিত? কারণ আমরা জানি বর্তমান সময় প্রচুর টেক্সটাইল ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, মানে মার্কেটটাও অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে। তো ওই হিসাবে মানে আমাদের প্রতিষ্ঠান থেকে অথবা যে কোনো প্রতিষ্ঠান থেকে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বেরোলে কোন সেক্টরে ঢুকে উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানে সেক্টর তো যে সেক্টরগুলো এখন এক্সিস্টিং আছে আমাদের, মানে টেক্সটাইল থেকে বের হইলে সেগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে তো মোটামুটি, তাই না? যে গার্মেন্টসে কোন কোন জায়গায় ঢোকা যায়, বা তোমার ফেব্রিক মিলে বা তোমার ইয়ার্ন ফ্যাক্টরিতে কোন কোন পোস্ট তোমরা জব করতে পারবা, এগুলো সম্পর্কে তোমার মোটামুটি আইডিয়া আছে। এখন যে মানে তোমার ফ্যাক্টরি যাই হোক না কেন, যেমন তোমার যদি ফ্যাক্টরিতে ঢোকো সেখানে প্রোডাকশন হোক অথবা কোয়ালিটি হোক, ঠিক আছে? তো তোমার ফ্যাক্টরির ক্ষেত্রে আমি প্রিফার করবো যে প্রোডাকশন সাইডটা ভালো। হ্যাঁ, প্রোডাকশন সাইডে তোমার গ্রোথটা বেশি হয়, স্যালারিটাও অনেক ভালো হয় আর কি। কিন্তু এখানে একটু ওয়েট করতে হয়, প্রথমে 2-3 বছর একটু ওয়েট করে থাকতে হয়, যে তোমার ভালো মতো কাজটা শিখতে হয়। যারা ধরো মার্চেন্ডাইজিংয়ে ঢোকে বা ফেব্রিক মার্কেটিংয়ে ঢোকে তাদের গ্রোথটা প্রথমে দ্রুত হয়। ধরো তোমায় সাপোজ ফর এক্সাম্পল তুমি 15,000 বা 20,000 টাকা স্যালারিতে ঢুকলা, দেখা গেলো যে তোমার পরের ইয়ারেই 10,000 টাকা বাড়াই দিচ্ছে, ঠিক আছে? বা 15,000 টাকা বাড়াই দিচ্ছে, 5,000 বাড়াইছে। তো কিন্তু একটা ছেলে যে প্রোডাকশনে আছে, সাপোজ ডাইংয়ে বা ইয়ারের প্রোডাকশনে বা তোমার গার্মেন্টসের প্রোডাকশনে আছে, তাকে দেখা যাবে যে তোমার 1 বছর পরে 2,000 টাকা বাড়াইছে বা 3,000 টাকা। কিন্তু আবার 2 বছর পর দেখা যাবে যে ওইরকমই আছে, মোটামুটি 2-3,000 টাকা বাড়াইছে। কিন্তু 3 বছর যখন তুমি পার করবা তখন দেখা যাবে তোমাকে একবারে 20 থেকে 60 করে ফেলছে, ঠিক আছে? তো প্রোডাকশনের গ্রোথটা হয় হলো এরকম, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে তোমার আসলে যতগুলো সাইট আছে বাংলাদেশ সেক্টরে, ফেব্রিক মার্কেটিং বলো, তারপরে তোমার মার্চেন্ডাইজিং বলো, প্রোডাকশন বলো, তারপর প্ল্যানিং, যে কোনো পজিশনে তুমি যখন জব করো না কেন সব জায়গা থেকে তোমার নিজেকে গ্রো করার সুযোগ আছে, এবং যে যেখানে আছে, হ্যাঁ, সব জায়গা থেকে তোমার ভালো করতেছে। এখানে কোনো আসলে নির্দিষ্ট করে বলবো না যে এই জায়গায় থাকলে তোমার ভালো হবে, এই জায়গায় সবগুলোই ভালো, ঠিক আছে? সবগুলো সাইডই ভালো। তার মানে আমরা ফ্রেশার হিসেবে আপনি প্রোডাকশন ঢোকার জন্য আপনি প্রিফার বলতে আমি বলতেছি যে মানে ধরো প্রোডাকশন সাইডটাতে গ্রোথ সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? স্যালারিটা সব প্রোডাকশনের স্যালারিটা হবে, এরকম স্যালারি কোথাও হবে না। তো আমি ফ্রেশার হিসেবে প্রোডাকশন সাজেস্ট করবো। আচ্ছা।